সকাল ৯টায় হামজার ঘুম ভাঙল জয়ের গলা ভাঙা গানে। হিড়িক বেঁধে গেছে যেন গানের। সে কোনো সময় বিষণ্ণ থাকে না, সিচুয়েশন যেমনই হোক, অল টাইম চিল, এটা তার স্লোগান। ভেসে আসছে টুংটাং গিটারের সুর আর আধভাঙা গলায় তোলা সুর। হাতের ব্যান্ডেজ নিয়ে শুরু করে দিয়েছে টুংটাং গিটার বাজানো। নড়তে নড়তেই হামজার মুখ চোখ কুচকে উঠল গায়ের ব্যথায়। রিমি নেই, রাত থেকে মেয়েটা কথা বলছে না। গলা বাড়িয়ে ডাকলো, জয়, জয়, এদিকে আয় জয়। জয় আওয়াজ দিল। জি সাহেব। রুমে ঢুকে বলল, চালু হয়ে গেছে তোমার ভাঙ্গা রেডিও, ওটা থামাও তো, ঘের করছে। ধপ করে শুয়ে পড়ল বিছানার উপর হামজার পাশে। হামজা জিজ্ঞাসা করল, আমার ডাক শুনতে ভাঙ্গা রেডিওর মতো ঘের লাগছে? এত ভালো লাগে না শুনতে, ওই ধরো। কুশন তুলে মুখের উপর ছুড়ল হামজা। কিসের মতো লাগে তাইলে? সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে দাঁড়ালো জয়। বললে চাকরি থাকবে না। চাকরি তোর এমনিতেও থাকবে না। আমি যদি তোর গানের গুণগান করি, তুই তো মেয়ে লোকের মতো হাত পা আসলে আসলে কাঁপতে লেগে যাবি। সেই হিসেবে আর হারুন ফাটা মার্কা গলায় গান গাইবে না। বাড়ি থেকে পাশা লাথি মেরে বের করবো তোকে। জয় ভাব নিয়ে 3/4 প্যান্টের পকেটে এক হাত রেখে দাঁড়ালো। তোমার বাপের এই ঘনে ধরা ভাঙ্গারি বাড়িতে আসি আমি, শুক্রিয়া আদায় করো। বিশাল কামাই করছিস থেকে, যা ভাগ। ও তুমি বুঝবে না বুড়ো, মামির কাছে জিজ্ঞাসা করো, সে বুঝিয়ে দিবে। আমি হলাম সোনার ডিম দেওয়া রাজাহাঁস। অকপটে খোঁচা মারা কথা বলে দাঁড়িয়ে রইল জয়। হামজা হাই তুলে বলল, যা গিয়ে পড়তে বস, তার আগে ওখান থেকে আমার তোয়ালেটা দে। জয় চোখ ছোট ছোট করে তাকায়। কেন তুই উঠতে পারছিস না? পরনে কোনো জাঙ্গিয়ে টাঙ্গে নাই নাকি? এক লাফে বিছানা থেকে নামলো হামজা, দাঁত খিঁচল। এদিকে আয় শোর, তোর জাঙ্গিয়ে খুলে তোকে শহর ঘুরিয়ে আনবো আজ আমি। দৌড়ে ঘর ছাড়তে ছাড়তে জয় চেঁচায়, সি ভাই, ছোট ভাইয়ের জাঙ্গিয়ে টাঙ্গি নিয়ে টানাটানি পরাপরি বাধ্য করলে না তোমরা? আমি ভাজি না একটা সরল সরল নিয়ে চলে ভাই, সব রেখে সোজা জাঙ্গিয়েতে হামলা, নাউজুবিল্লাহ। এই মুখ আর সমাজে দেখার যোগ্য রাখলে না আমার। হেসে ফেলল হামজা, হাতের কুশনটা সজোরে ছুঁড়ে মারল। গোসলে যাবার জন্য তোয়ালে ঘাড়ে করে রিমিকে ডাকলো কয়েকবার, জবাব এলো না। খানিক বাদে তরু এলো। কি হয়েছে বড় ভাইয়া, কিছু দরকার? গম্ভীর চেহারায় মাথা দুলালো হামজা। তোর ভাবিকে দরকার। মুখ লুকিয়ে ফিক করে ঠোঁট চেপে হেসে ফেলল তরু। রিমি এলো মুখ ভার, এসেই বিছানা গোটাতে শুরু করে রিমি। হামজা এগিয়ে গিয়ে পেছন থেকে চাপড়ে ধরল রিমিকে, কাঁধের উপর থুতনি ঘষে বলল, কি হয়েছে ম্যাডামের? কথা না বলার বোতল রেখেছেন নাকি? রিমি ছাড়ানোর চেষ্টা করলো হামজাকে। হামজা আরো শক্ত করে পেট চেপে ধরলো। তার লোমশ বুকটা ঠেকলো রিমির পিঠে। দমলো না রিমি, মুচড়ামুচড়ি করছে খুব। হামজা এবার রিমির হাত দুটো মুঠো করে চেপে ধরে নিজের দিকে ঘোরালো। হামজার বিশাল দেহি, শরীরের তুলনায় নেহাত ছোটখাটো অভিমানিনী মেয়েটা। হামজা কপট চিবিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এমন করছো কেন? আমার দিকে তাকাও রিমি। তীক্ষ্ণ চোখে তাকায় রিমি, জবাবদিহি চাওয়ার মতো শক্ত মুখে বলে, মাঝহার ভাইকে আপনি মেরেছেন কেন? হামজা নরম হলো। ব্যান্ডেজ করা হাতটা শিথিল করে রিমির থুতনিতে বুলাতে বুলাতে বলল, তোমাকে বলেছি না আমার কাজ এবং পার্টির ব্যাপারে না ভাবতে। এসব বিষয় তোমার মাথায় রাখতে হবে না। এই নিয়ে রাগ করে আছো? আমার দিকে তাকাও, এদিকে দেখো। থুতনি উঁচিয়ে ধরল হামজা। আপনার পার্টির ব্যাপার? এটা আপনার পার্টির ব্যাপার মনে হয়? মাঝহার আমার চাচাতো ভাই। হুট করে হামজা শক্ত হলো, যেন ঘাড় কাত করলো। আর আমি? আর আপনি কি? অমানুষ স্বামী আমার, তাই তো? মাঝহার ভাইকে ওভাবে কেন মেরেছেন জানোয়ারের মতো? আমার ক্ষতগুলো নজরে আসছে না তোমার? আপনার ক্ষত? সেটা মাঝহারকে মারতে না গেলে হতো না? ওকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে, কতটা মারলে তা করতে হয়। কি মার মেরেছেন ওকে? মেরে ফেলতে চেয়েছিলেন? ও আপনাকে আগে মেরেছে, নাকি আপনার জানোয়ার মার্কা হাত থেকে নিজেকে রক্ষা করতে আপনাকে আঘাত করেছে? হামজা শাসিয়ে উঠল, চোখ লাল লাল হয়ে উঠেছে তার। ওভাবে চিবিয়ে বলল, মাঝহার জয়কে মেরেছে। তুমি বেশি কথা বলছো রিমি। একদম ঠিক বলেছেন নেতাবাবু। আজ একটু কম কথা বলার ইচ্ছে নেই আমার। জয়কে মেরেছে বলে আপনি ওকে মেরে ফেলার মতো করে মারবেন? জীবিত কবর খুঁড়ে মাটি দিয়ে দেব, বুঝেছো তুমি? কেউ জয়ের গায়ে হাত লাগালে তার হাতটা গুরু করে ফেলবো ভেঙে। চিবিয়ে উঠল হামজা। বাহ বাহ নেতাবাবু, জয়ের সামনে সবাই পর। আর আপনি? আপনার শীতল স্বভাবের বিপরীত এক পশুর সমান।
কেউ আপনার কেউ না, আমাকেও চিনতে পারছেন না? জয় এতই আপন আপনার? তুমি তোমার নিজের কথা বলনি রিমি। মাঝহারের হয়ে ওকালতি করছো, দরদ দেখাচ্ছ কেন? সে তোমার চাচাতো ভাই বলে? ওয়েল, তাহলে জয় আমার জান। এবার বোঝো, ওর শরীর থেকে রক্ত ঝরলে আমার কোথায় ব্যথা লাগে। তোমার চাচাতো ভাইকে বলে দিও দরকার পড়লে আমাকে যেন কুপিয়ে 4 ভাগ করে ফেলে। আর আমার ওপর রাগ থাকলে, কিন্তু জয়ের গায়ে আঁচ লাগলে জীবন্ত পুড়িয়ে ফেলবো। রিমি অবাক হওয়ার সাথে সাথে কেঁদে ফেলল, গলা ও থুতনি ভেঙে এলো তার। তার মানে আপনার কাছে নিজের অথবা আমার কোনো মূল্য নেই? এগিয়ে এসে হামজার ব্যান্ডেজ করা কবজিতে হাত রাখলো আলতো করে। আপনার কিছু হলেও সমস্যা নেই, আমি তারপর ভেসে বেড়াবো আপনাকে ছাড়া, তাতেও সমস্যা নেই আপনার। শুধু জয়ের কিছু হলে ব্যথা লাগে আপনার বুকে। অবুজের মতো কথা বলো না। হামজা নরম হলো একটু। অবুঝের মতো ছিলাম এতদিন, আজ প্রথম বুঝলাম আমার জায়গাটা কোথায় আপনার জীবনে। আমি শুধু একটা অপশন হয়ে রয়ে গেলাম আপনার কাছে, সামান্য এক জয়ের জায়গা নিতে পারিনি আপনার ভেতরে। আমায় রাগিও না রিমি, চেননি আমায়। একটা মানুষের ভেতরে সবার জন্য আলাদা আলাদা স্থান থাকে। জয়ের জন্য তেমনই আলাদা একটা বিশেষ স্থান আছে আমার ভেতরে। তার মানে এই নয় তোমাকে আমি ভালোবাসি না, ভালোবেসেই বিয়ে করে এনেছিলাম। ভুলে বসেছ সব? এক চাচাতো ভাইয়ের খাতিরে তুমি আমার অবস্থান ভুলে যাচ্ছ মনে হয়। আপনিও তো জয়ের সামনে আমার অবস্থান ভুলে বসেছেন। শুরুটা কাল রাত থেকে তুমি করেছো। আমি যখন জখম হয়ে রুমে এলাম, তোমাকে ডেকেও বারান্দা থেকে রুমে আনতে পারিনি। শরীরের ব্যথা নিয়ে ওভাবেই কাতরাতে কাতরাতে আমি শুয়ে পড়েছি। তারপর টের পেয়েছিলে জয় উঠে এসে কম্বল টেনে দিয়ে ব্যথার ওষুধ খাইয়ে আবার একচোট ঝগড়া করে গিয়েছে রুম থেকে। জয় আমার জীবনে বিশেষ কিছু, এটা অনস্বীকার্য সত্য। বিশ্বাস নয়, গোটা ওর আপনি। না বুঝে কথা বলো না। জয় পুরো দুনিয়ার জন্য যখন এক ব্যক্তিত্ব হয়ে উঠলেও সেদিনও আমার কাছে এবং চিরদিনও আদরের। লোকের সাপেক্ষে না, আমার সাপেক্ষে বিচার করলে ওকে ভালোবাসা আমার জন্য জায়েজ। কেন? সে কি এমন মহান লোক? কোনোদিন ওর শার্টটা খুলে পিঠের দিকে নজর দিও, এখনো দগদগে একটা ঘায়ের দাগ বয়ে নিয়ে বেড়াচ্ছে পিঠে। যখন তুমি এসেছিলে না আমার জীবনে, যখন নেতা হয়ে উঠিনি আমি, সেকালেও জয় নিজের শরীরে গুলি খেতে আমার সামনে সে পিঠ পেতে দিয়েছিল। তখন আমি ছাত্রনেতা হয়ে উঠিনি। ওর সেই পিঠ পেতে খাওয়া গুলি আজ আমায় বাঁচিয়ে না রাখলে তোমার ভালোবাসা অবধি পৌঁছাতাম না আমি। তার আগে আমার কিচ্ছা ফুরিয়ে যেত। আমার বুকের গুলি পিঠে খাওয়া ওই নষ্ট ছেলেটাকে এই হামজা পাটোয়ারি খুব ভালোবাসে। ও আমার ফুফাতো ভাই না, আমার জান। পরবর্তীতে তুমি ওর বিপক্ষে কোনোদিন কথা বলতে এসো না। আমি চাই না এ নিয়ে কোনো ভাগাভাগি হোক। আমার জীবনে জয়ের তুলনা শুধু জয়, ও আমার বিজয় জয়। রিমি কেন জানি ফুপিয়ে উঠল। হামজা দুটো শ্বাস নিয়ে রিমির একদম কাছে গিয়ে দাঁড়ালো। রাজনীতিবিদের বউ হতে গেলে বহু পারিপার্শ্বিক বুঝ আর ধৈর্য থাকতে হয়। আমি ভাবতাম তোমার তা আছে, আজ তা ভুল লাগছে। মাঝহার তোমার চাচাতো ভাই হওয়ার আগে আমার প্রতিপক্ষ। তার সঙ্গে ঝামেলা হলে তুমি তোমার স্বামী অথবা ভাই কার পক্ষে থাকবে সেটা তোমার বিষয়, কিন্তু আমি আমার গতিবিধি থেকে পিছপা হতে পারি না। রাজনীতিতে চলতে গেলে বহু সম্পর্ক জবাই করে সামনে এগোতে হয়, এক পা করে। তাই করিয়ে গিয়েছি, তুমি জানো না সেসব। তাহলে জয়কে জবাই করেননি কেন আজও? ওর সাথে সম্পর্ক জবাই করবেন কবে? কপাল জড়িয়ে ফেলল হামজা। খানিক পরে ধাতস্থ হয়ে জবাব দিল, ও কখনো আমার পথে বাধা হয়ে আসেনি। আর যদি আসে? কিছুক্ষণ রিমির জেদি মুখের দিকে চেয়ে থেকে হেসে ফেলল হামজা। তুমি দেখছি জয়কে নিজের সতীনের মতো হিংসা করো। একরোখা কণ্ঠে বলল রিমি। কেন? ওর কাছে গিয়ে আপনি ভাগ হয়ে গিয়েছেন আমার থেকে। আজ আমার সাথে চোখ রাঙিয়ে আমাকে শাসিয়ে কথা বলতে দ্বিধা করেননি। আরও কিছু বললে গায়ে হাতও তুলতেন। এবার হামজা একটু সপ্রতিভ হলো। কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে নরম সুরে নিজেকে উপস্থাপন করার সুরে বলল, এতটা নিচু আর কাপুরুষ আমি কখনোই হতে পারবো না যে কোনো নারী বিশেষ করে তোমার গায়ে হাত উঠবে। আর সবটাই ভুল ধারণা তোমার। অভিমানে জড়ানো কণ্ঠে বলল রিমি। তাই হোক, তবে এই ভুল নিয়েই বাঁচতে চাই। এতে ক্ষতিগ্রস্ত হবে তুমি। হামজা আজ বের হলো না। জয়কে কঠোর নিষেধাজ্ঞা দিল। সকাল 10টা অবধি ঘরে বসে থেকে দম আটকে গেল জয়ের। তরু এসে দুবার দেখে গেছে, ওষুধ দিয়ে গেছে। সকালে ছাদে গিয়ে বসলো। ছাদে দুটো বিভাজন,
ছোট্ট এক টুকরো তরু চেয়ে নিয়ে ফুল গাছ লাগিয়েছে, বাকিটা ছাদের জয়ের চিলেকোঠা ছোট আম গাছ, কবুতরের খাঁচা। তরু এসেছিল কয়েকবার দেখতে, শরীর ভাঙা, রোদে বসে আছে। তরু বলল, গোসল করবেন না? পানি ভরেছি। পরে করবো, থাক। পা মেলে বসে বয়ে চোখ বুলালো, গিটারটা তুলে নিয়ে গান গাইলো, তো কখনো ঠান্ডা হয়ে পড়ে থাকা চায়ের কাপে চুমুক দিচ্ছে। তরু এসে জিজ্ঞাসা করলো, শরীর খারাপ লাগছে? না, 19 শতকে মেয়ে লোকের মতো ঘরবন্দি জীবন কাটাচ্ছি, তো শরীর আর মন লঙ্গিটা দিবে নাকি এই অবস্থায়? যা তো তুই কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না মা, মেজাজ চটে যাচ্ছে কোনো কিছুতেই, যা। দুপুর 1:30টার দিকে এই শরীরেই বেরিয়ে পড়লো বাড়ি থেকে। সম্ভব নয় এভাবে ঘরে পড়ে থাকা। হামজা তখন ব্যথার ওষুধ খেয়ে ঘুমাচ্ছে নিজের রুমে। বেশ ভালো রোদ বেরিয়েছে 2 দিন বাদে। আগের 2 দিন সূর্যের তেজ কম ছিল। ক্লাস শেষে বিল্ডিং থেকে বের হয়ে শহীদ মিনারের সম্মুখে এসে দাঁড়ালো অন্তু। অন্তু, পেছনে ফিরে তাকালো অন্তু। প্যান্ট শার্টের উপর সাদা রঙা বিশাল এক শাল জড়ানো জয়ের শরীরে। উদ্ভট ব্যাপার, সাধারণত পরে লুঙ্গি, তাছাড়া কড়া রোদে দাঁড়িয়েছে, তাতে চাদরের প্রয়োজন নেই। ঘৃণায় চোখ নত করলো অন্তু। জয় সামনে এসে দাঁড়ালো। এই তোমার নাম কে রেখেছিল? আপনার কাছে প্রয়োজনীয় কোনো টপিক থাকে না, তাই না? অবশ্য যুক্তিযুক্ত বিষয় আপনার সাথে যায় না। তুমি শালি চটকানা খাবা, থাপড়ে তোমার মুখের নকশা বদলে দিব। তার আগে প্রশ্নের উত্তর দাও। অন্তু বিরক্তি গিলে চোখ বুজে বলল, আব্বু রেখেছে, এখন যাই আমি। জয় যে শুনতে পেল না শেষের কথাটা। অন্তু নাক কুচকে তাকালো। বেওরা কি? তখন গিয়ে শুধরে দিয়ে আসতেন, তা তো আর দেননি। এখন সেই পুরনো পুঁথি গাওয়ার মানেই হয় না। কোনো প্রয়োজন আছে আমার সঙ্গে? চমৎকার ভঙ্গিতে মাথা নাড়ল। আছে তো সুইটার, তোমার সাথে বহুত প্রয়োজন আছে আমার, তবে আপাতত কথা আছে তোমার সঙ্গে। আমার সঙ্গে কি কথা আছে আপনার? জয় পিছনের দলের উদ্দেশ্যে মুখ বেঁকে অসহায়ত্বের ভান করে বলল, উফ, কেউ বোঝায় কে আমার সাথে তেজ না দেখাতে, আমি ডিস্টার্ব হই খুব। জলদি বলুন, কাজ আছে আমার। জয় নাক টানলো আবারও। গলার স্বর বসে গেছে। শুনতে আতিফ আসলামের মতো লাগছে কণ্ঠস্বর। উহুরে, এত হুটো পাটা করলে তোমাকে দেখতে আরো বেশি গরম লাগছে সুইটার। সুইটহার্ট? কাজ ঝাঁকালো জয়। ইয়াপ সুইটার, আমার সাপেক্ষে তুমি একখানে সুইটার। আমি তো ভালো না, মাগার তোমার একখানে সুন্দর মাগার তোমার কাছে একটা সুন্দর মিষ্টি হৃদয় এসে, সুতরাং তুমি সুইটার অথবা মিষ্টি হৃদয়। সেই সূত্র অনুসারে তো আমি সকলেরই সুইটহার্ট। জয় হুট করেই দাঁতে দাঁত পিষল। জানে মেরে ফেলবো, খলাস করে দেবো একদম দুনিয়া থেকে। আমি বাদে তুমি যা যা সুইটার, আমি ডেকেছি এই নামে, সুতরাং শুধুই আমি ডাকবো। নিজস্বতা দেখানোর এই ভঙ্গিমাটাও কেবলমাত্র জয়ের রসিকতারই অংশ বুঝে অন্তু চুপ রইল। চলো কোথাও বসি। আপনার মাথা নষ্ট সিনিয়র। ঘাড় নেড়ে সম্মতি জানায় জয়। ঠকসো সিস্টার, তাই একটু আর তো অবশ্যই, তাই বলে তুমি খোটা দিতে পারো না আমায়। নাটক শেষ হয়েছে আপনার? শো শেষ হলে এবার আমি যাই। জয় মাড়ির দাঁতে জিহবা ঠেকিয়ে হাসল। নাটক ভালো লেগেছে তোমার? ভালো লাগলে আর একটু করি। খুব বাজে ছিল। জয় ঘাড় চুলকালো। তোমার বাপি ভুটকি মার্কা নাম ছাড়া তাল্লুক ঘুরে আর কোনো নাম পাইনি? অন্তু আর মিন, কি সব বেহরা নামের বাহার। শুনেছিলাম প্রেমে পড়লে মানুষের মেধা হারিয়ে যায়। আমারও নাটক করার গুণ হারিয়ে গেছে তোমার প্রেমে পড়ে। উফ, কি যে প্রেম পাচ্ছে তোমায় দেখে, ইচ্ছে করছে দাঁত চোপড়া স্ট্রাকচার বদলে দেই। এ তো প্রেম কেন তোমার মধ্যে, প্রেমের গোডাউন যেন। জয়ের নাটক দেখে অন্তর ঘৃণার উদ্রেক হওয়ার সাথে সাথে হাসিও পেল। একটা মানুষ কতটা খারাপ মানসিকতার হলে কাউকে জ্বালাতন করতে এমন বাজে পন্থা অবলম্বন করতে পারে। শহীদ মিনারের সিঁড়ির উপর বসলো জয়। বসার সময় চাদর উঠে যাওয়ায় ক্ষত দেখা গেল। পৈশাচিক এক আনন্দ হলো অন্তুর। আরমিন, হুম। চলো বিয়ে শাদী করে ফেলি, কত বয়স হয়ে গেল আমার, কতকাল একা ঘুমাবো এত বড় বিছনায়। অন্তু অতি ধৈর্যের সাথে হাসলো। ভাবনাটা ভালো, তবে সব ভাবনা বাস্তবায়িত করতে হবে কেন? ভাবনা বাস্তবায়িত না করলে চলে, কিন্তু চাহিদা সেটা পূর্ণ না করলে কি চলে? ঠোঁট উল্টে সায় দিল অন্তু। যুক্তি আছে যুক্তিতে। এই সৌভাগ্য আমার কোনো নেকির ফল যে আমি আপনার চাহিদা হয়ে উঠেছি। জয় বেশ উৎসাহিত কণ্ঠে বলল, এক্স্যাক্টলি, কোনো না কোনো নেকের কাজ তো করেছি জীবনে, এই জন্য তো আমি তোমার প্রেমে মজে যাচ্ছি দিন দিন। কি জাদুটাই করলি শালি তুই, মেরে ফেলো আমায়। কবির একটু নড়ে চড়ে উঠলো। এবার কাশলো গলা খাকারি দিয়ে। জয় দ্রুত পিছে ফিরল। কিরে, তুই আবার অস্ত্র বের করছিস নাকি? আর এই শালা প্রেমিকের প্রেমে মরা আর তোর মতো বয়লারের অস্ত্রের আঘাতে মরা এক না রে পাগলা, তার উপর প্রেমিকের সামনে তোর হাতে জখম হয়ে মরলে মান ইজ্জত থাকবে কিছু? অন্তু জিজ্ঞাসা করলো, আপনার জরুরি কথাটা বললেন না এখনো? বল। আই লাভ ইউ। প্রেমে পড়ে যাও আমার? এই জন্মে তো না। পরের জন্ম অবধি অপেক্ষা করতে বলছো? জি একদম, যেটা কোনো অস্তিত্ব নেই।
তাহলে তো যা হওয়ার আর করার এই জন্মেই করতে হবে। এত খারাপ দিন আমার জীবনে কোনোদিন আসবে না। অন্তুর শীতল ভাবটা কেমন ন্যাপথলিনের টুকরোর মতো বাষ্প হয়ে যাচ্ছে, যেন কড়া হয়ে উঠেছে কণ্ঠস্বর। জয় উঠে দাঁড়ালো। আমার জীবনে এত ভালো দিন রাখবো না যে তুমি আমায় ভালো না বেশি পার পাবে। চ্যালেঞ্জ করো না আমায়, আমি সিরিয়াস হয়ে গেলে খুব বাজেভাবে ফেসে যাবে। কথাটা দারুণ প্রভাবিত করলো অন্তুকে। কর্কশ গলায় বলে উঠল, ধরুন চ্যালেঞ্জ করলাম, এতটুকু দৃঢ়তা তো আমার এই আমির উপর রাখি আমি, যে এমন কোনো দুর্বলতার অস্তিত্ব নেই এই জগতে যেটা আপনার মতো সভ্যতাহীন আদিম পশুকে ভালোবাসতে বাধ্য করতে পারে আমায়। যেখানে স্বয়ং মৃত্যুকে আমি চ্যালেঞ্জ করছি, এর প্রেক্ষিতে মরণ স্বীকার করলাম আপনার কথার বিপরীতে। সতর্ক করার মতো করে শান্ত স্বরে বলল জয়। আরমিন, তোমার এসব কনফিডেন্স আমায় আবার সিরিয়াস না করে তুলে যেন দেখো। অটল হলো অন্তুর কণ্ঠস্বর। আপনার এই কথাটাই আমার জেদের আগুনে কেরোসিনের দ্রবণ ঢালছে। খুব খারাপভাবে হারবে তুমি। খুব ভালোভাবে পিছু হাঁটবেন আপনি। আমার মান মর্যাদা এবং সম্মান ছাড়া আমার এই গোটা জীবনে দ্বিতীয় কোনো পিছুটান বা দুর্বলতা রাখিনি আমি। জয় আর কথা বলল না, চমৎকার মুচকি হাসলো। রাবেয়া বেলা 11টার দিকে মায়ের বাড়ি গেলেন। বড় ভাইয়ের কাছে কিছু ধার পাওয়া গেলে তাও পাওনাদারদের একটু ঠেকানো যাবে, সময় পাওয়া যাবে চাইলে। আমজাদ সাহেবের অরাজি গম্ভীর মুখ দেখেও গেছেন রাবেয়া। অন্তুও চলে এলো। আব্বুর উদ্বিগ্ন মুখ আর কাতর চোখের চাহনি ভালো লাগে না। বছরখানেক আগে রাবেয়ার পিত্তথলিতে পাথর ধরা পড়ল। তৎক্ষণাৎ সার্জারি করিয়েছিলেন আমজাদ সাহেব। আম্মু আব্বু দুজনেই হাই ব্লাড প্রেশার, ওষুধ পানির খরচা, অন্তুর পড়ালেখা, যাবতীয় দরকার গোটা সংসারের সবই বয়েছেন আমজাদ সাহেব। সব করতে ঋণ করতে হয়েছে আমজাদ সাহেবকে। অন্তিক একটা দোকান করেছে বড় বাজারের মধ্যে। অন্যরা তার চেয়ে ছোট ব্যবসা করে মাসে লাখ টাকা আয় করছে। অন্তিকের দোকান দিন দিন খালি হচ্ছে, পুঁজিসহ নেই হয়ে যাচ্ছে। বাড়িতে টাকা পয়সা দেয় না অন্তিক, আমজাদ সাহেবও চান না। এখনও তিনি যেন বাড়ির একমাত্র কর্তা, অথচ চাকরি থেকে রিটায়ার্ড করেছেন বহুদিন আগে। তার কর্ম বিশেষ উচ্চ পদস্থ ছিল না, স্কুল মাস্টার। পুরো পরিবার সহ অন্তিকের বইয়ের ভারটাও নিশ্চুপে বহন করছেন তিনি। অন্তিক নিজের এই লালবাতি জ্বলা ব্যবসার ব্যাপারে কোনো আলাপ আব্বুর সাথে করে না। অন্তিক অকালে বউ আনার পর স্বপ্ন ভাঙা আমজাদ সাহেব মার্জিয়ার সামনে দাঁড় করিয়ে দুটো থাপ্পড় মেরে বলেছিলেন, খেতে দিবি কোত্থেকে? সেই তো আমার ঘাড়েই চড়ে বসবি। অন্য কোনো উপায় আছে? আর কতদিন যাবতে সামান্য কামাই নিয়ে এই আমি তোকে জন্ম দিয়েছিলাম, দুই হাতে এত দূরে টেনে এনেছিলাম, তোকে নিয়ে রাতভর স্বপ্ন বুনেছি জালের মতো। দেখ, বিশ্বাস করার উপায় রাখিসনি। আর সেসব ইচ্ছে বহুত ছিল, সেসব এক লামহার গোরর করতে বাঁধেনি তো বিবেক না। বিবেক থাকলে হয়তো বাধ্য। বয়স হয়েছে, বিয়ে করে এনেছিস, তাও আবার আমার নামের সম্মান ডুবিয়ে। কি কাজ করিস? বউকে খাওয়ানোর মুরদ আছে? চাকরি বাকরি করার যোগ্যতা হয়েছে? আমার ছেলে এমন মূর্খ হবে তা জানলে হয়তো তোকে দুনিয়াতেই আনতাম না। অন্তু প্রথমবার সেদিন আব্বুকে নিজের অভিজাত ব্যক্তিত্ব থেকে বেরিয়ে প্রথমবার এমন কম দামি সাধারণ ব্যাগকে মুখ সরল ধরনের কথা বলতে শুনেছিল। এরপরের দিন থেকে আজ অবধি চুপচাপ সব ভার বহন করছেন, কোনো অভিযোগ আর করেননি দ্বিতীয়বার। কিন্তু অন্তিক বোধহয় বাপের সাময়িক ক্ষোভকে ধরে রেখে কিছু বিচ্ছেদমূলক কাজ করে বসেছিল। একই বাড়িতে থাকে, সামনে দিয়ে আসা যাওয়া করে, মাথা তুলে তাকায় না, আব্বুর সাথে কথা বলে না, ধার ধারে না কোনো কিছুর। সে যে দুনিয়াতে আছে তার অস্তিত্বের খোঁজ পাওয়া মুশকিল। সেসবের পরদিনই বড় বাজারে দোকান নিল সে। সপ্তাহখানেকের মাঝে সেই দোকানে কমপক্ষে লাখ 5 টাকার মাল তুলল। টাকা কোথায় পেয়েছে তার হদিস কেউ জানে না, আর না জানার প্রয়োজন মনে করেছে অন্তিক কোনোদিনও। আমজাদ সাহেব বহু খোঁজ চালিয়েও বের করতে না পেরে হাল ছেড়েছেন। মাসখানেকের মধ্যে দোকানে ক্ষয় শুরু হলো, উন্নতির জায়গায় ক্রমান্বয়ে অবনতি। বেচাকেনা হয় কি না কে জানে, কিন্তু একটা পয়সা ঘরে আসে না, কোথায় যায় কেউ জানে না। প্রথমে সকলে ভেবেছিল অন্তিক খারাপ পথে গেছে, নেশা করে হয়তো। সেসবও খোঁজ নিয়ে দেখার পর পাওয়া যায়নি। অন্তিক কেমন যেন হয়ে গেছে, মুখ চোখ শুকনো, শরীর শুকিয়ে সুদর্শন ছেলেটা একদম 60 বছরের বুড়ো হয়ে গেছে। খাচ্ছে বাপের ঘাড়ে, আছে বাপের পাখার নিচে, অথচ তার আত্মসম্মান নাকি তীব্র অভিমান অথবা অন্য কিছু কে জানে। দুপুরে রান্নাতে হাত লাগিয়েছে মার্জিয়া। অন্তু গিয়ে থালা বাসন মাজতে গেলে মার্জিয়া বলল, অন্তু, একা ছিলাম, কাজ করতেছিলাম, ভালোই তো ছিলাম। কি দরকার তোমার এখানে আসার? সকাল থেকে রান্না করতে পারতেছি, বাসন মাজতে হাত ক্ষয়ে যাবে না আমার। রাখো তো, যাও এখান থেকে।
অন্তু কথা বলতে চাইল না, তবুও বিনয়ের সাথে বলল, আপনি চাইলে এখন একটু বিশ্রাম নিতে পারেন ভাবি, আমি রান্না করছি। সবচেয়ে বেশি গা জ্বলে কখন জানো? জানি না আপনার বা কখন সবচেয়ে বেশি গা জ্বলে, আমার জানার কথা তো নয়। মার্জিয়া দাঁত খিচে আবারও সামলালো নিজেকে। তোমার সামনে আসলে তুমি যতক্ষণ সামনে থাকো আমার গা তীর তীর করে পড়ে, বিশেষ করে তোমার শান্ত নরম কথায়। অন্তু আস্তে করে বলল, আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। থালা বাসন মাজা হলে রান্নাঘরে ছড়িয়ে থাকা কৌটা বিভিন্ন জিনিসপত্র গুছিয়ে রাখতে লাগলো। মার্জিয়া বলল, আমার চাচাতো ভাইকে পছন্দ হয়নি তোমার? হয়নি এমন নয়, তাইলে কোনো জবাব তো দিলা না। আসলে ভাবি এখন বিয়ে করতে চাই না আমি। বিয়ে করার মতো হলে তো আরও ভেগেও যাব না। আপনারা যেখানে খুশি ভালো মন্দ বুঝে দেবেন। ভেগে যাবে না তার গ্যারান্টি কি? অন্তু চুপ রইল। মার্জিয়া আবারও বলল, বিয়ে কান করবা না? বয়স কি 15তে পড়ে আছে তোমার? কচি ভাবো নিজেকে? কমপক্ষে 22-23 বছর বয়স চলতেছে। মেয়ে মানুষ কি আবার 30 বছরে বিয়ে করে? বয়স একটু বাড়িয়ে বললেন। যাই হোক, পড়ালেখা অথবা সংসার দুটোই এককভাবে করতে হয়। আউটসাইড পিছুটা নিয়ে দুটোর কোনোটাই ভালো হয় না। সংসার করলে শুধু সংসার, লেখাপড়া করলে শুধু লেখাপড়া। অনার্স দ্বারা 2 বছর দেখতে দেখতেই কেটে যাবে। এরপর এলএলবি করে বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে একটা নিম্ন আদালতে চাকরি পেতে হলেও চাপ কম নয়। এখন বিয়ে নয় আপাতত ভাবি। চোখ গরম করে তাকিয়েছিল মার্জিয়া। সে নরম সুরে বলল, আপনি কেন এত আগ্রহী আমার বিয়ে দিতে? অনেক কারণ আছে। একটু বলুন, আমি শুনতে আগ্রহী। মশলা কষানোর ঝাঁজ নাকে লাগতেই অন্তু কেসে উঠে মুখে ওড়না চেপে ধরল। তরকারিতে পানি দিয়ে মার্জিয়া ফিরল ওর দিকে। তুমি খুব জানেওয়ালার নাটক করলেও বহুত কিছুই জানো না। তার উপর জোয়ান মেয়ে বাড়িতে থাকলে তোমার বাপ মেয়ের চিন্তা না থাকলেও আমার হয়। তার উপর তোমার যে স্বভাব চরিত্র আর তেজ, ছেলে পাওয়া গেলে হয়। আমার বোনের সংসার নড়বড়ে হয়ে গেছে তোমার জন্য। তোমাকে পড়ালেখা করাতে গিয়ে আমার শ্বশুরের হাতের অবস্থা খারাপ। অন্ত চাও তো, আমার কথা বলতে মন চাচ্ছে না তোমার সাথে। খুব অগোছালো লাগলো কথাগুলো। খুব অগোছালো লাগলো কথাগুলো। অন্তুর মনে হলো ভাবি যা বোঝাতে চাচ্ছে তা আসলে পারছে না। চুপচাপ দাঁড়িয়ে রইল। খানিক পরে আপন মনেই বলল মার্জিয়া, একটা টাকা যৌতুক ফৌতুক কিচ্ছু চাইনি। তোমাকে পছন্দ হয়েছে, আরো 5-7 ভরে গহনা দিয়ে নিয়ে যাবে, তাতে অন্তত সংকট কমতো একটু। অন্তু হাসলো। বিক্রি করবেন নাকি আমায়? আর গহনা দিলে তো আমার গায়ে অথবা আলমারিতে থাকবে, সংকট কমবে কি করে? কি এমন সংকট লেগেছে বাড়িতে যে আমায় বিক্রি করা গহনা দিয়ে বাড়ির সংকট কমাতে হবে? দরজায় কেউ এলো। পাওনাদার। দীর্ঘশ্বাস ফেলল অন্তু। আমজাদ সাহেব ডাকলেন অন্তুকে। এদিকে আয় তো অন্তু। অন্তু মুখ বিকৃত করে গিয়ে দাঁড়িয়ে অবাক হলো। মুস্তাকিন মহান বসে আছেন। কেন এসেছে এই লোক? সেদিন সে গিয়েছিল, সেই ব্যাপারে কিছু বলতে এসেছে? আমজাদ সাহেব মৃদু হাসলেন। এটা আমার মেয়ে। অন্তুকে বললেন, ও আমার ছাত্র, হাই স্কুলে পড়তো। আমি তখন ওদের ক্লাস টিচার ছিলাম। সৈয়দ মুস্তাকিন মহান, পিবিআই অফিসার। নামটা কি ঠিক বললাম? মুস্তাকিন ইতস্তত হেসে মাথা নাড়ল। শুদ্ধতম হাসি, পরিপাটি এক সৌম্য চেহারার পুরুষ মানুষ। পরনে পাঞ্জাবি থাকায় আরও ভালো লাগছে দেখতে, শাল চাদর জড়ানো। সেদিন কার্যালয়ে এমন বিশেষ লাগেনি। হালকা রঙা পাঞ্জাবিতে ফর্সা মতো শরীর, পেটানো হাতের ত্বকে কালো বেল্টের হাতঘড়ি নজরে এলো। সুপুরুষের আখ্যা পাবার মতো সবকিছু আছে মুস্তাকিনের মাঝে। ভ্রুটা চটা পড়া, জোড়া ভ্রুতে পুরুষ মানুষ এমনিতে একটু বেশি নেশা ধরানো হয়। হাসিটা চমৎকার সুন্দর। বসে আছে বিনয়ীভাবে নিজের প্রাক্তন শিক্ষকের সম্মুখে। মুচকি হাসি ঠোঁটে ঝুলছে। এভাবে কোনোদিনও আগে পরখ করেনি কাউকে অন্তু। মুস্তাকিন বলল, আমি জানতামই না স্যার এটা আপনার মেয়ে। ছোটবেলায় স্কুলে দেখেছি বোধহয়। এরপর সেদিন ভার্সিটিতে একবার দেখা হয়েছিল, কিন্তু হিজাবের আড়ালে তার উপর বড় হয়ে গেছে, চিনতে পারবো কথা না। ভার্সিটিতে তুমি কি করছিলে ওখানে? সামাজিক খোঁজখবর থেকে বেশ দূরে চলে এসেছেন স্যার। একটা ভয়ানক রেপ কেস ঘটে গেল আপনাদের এরিয়াতে, জানেন না? সেটার তদন্তে আছি। স্যার স্যার করছিস কেন বাপ? তোর কত বড় মানুষ হয়ে গেছিস, এসব ডাক শোনার যোগ্যতা পেরিয়ে গেছিস, আমার থেকে বহুত বড় হয়ে গেছিস। আগে মনে হতো তুই লম্বা হবি না বেশি, আজ দেখছি নকশায় বদলে গেছে দেহর গড়নে। মুস্তাকিন মাথা নিচু করে হেসে ফেলল। স্যার, আমি আপনার কাছে চিরদিন নিয়মিত বেতের বাড়ি খাওয়া ছাত্র।
আপনারা কোনোদিন ছোট হবেন না, আর না আমি বড়। এসব কথা বলে আজও সেই একইভাবে লজ্জায় ফেলছেন। যেভাবে স্কুলে পড়া না করে গেলে অপমান করতেন, আজও নাম ধরে একবার ডাকুন। আমি নস্টালজিক হয়ে যাব নির্ঘাত। কিন্তু আপনার দীপ্তির সাথে সাথে অভিজাত্য কমে এসেছে স্যার। কোনো ট্রমাতে আছেন মনে হচ্ছে। আমজাদ সাহেব হাসলেন। কবে শিফট হয়েছিস দিনাজপুর? মাস 6 হলো। কিন্তু ইশারা করলেন যা। তার ধারণা ছিল পুলিশ বা সরকারি চাকরিজীবী সব আঙ্কেল টাইপের, তেলের ড্রাম মার্কা ভুঁড়িওয়ালা টাকলো আর বয়স্ক, দেখতে বিকট ধরনের হয়। মামার বাড়িতেই থাকছিস? না, ফ্ল্যাট ভাড়া করে থাকছি। বৌমাকে আনলি না? ছেলে মেয়ে কয়টা হয়েছে? কবে মোড়ে টোরে যাব? দেখা করতে এলো না ওরা বাপের বুড়ো সারের সাথে? গম্ভীর মানুষটার এই সহজ দিকটা অনেকের অজানা, অথচ মুস্তাকিন খুব জানে স্যারের এই মুক্তমনা হাস্যোজ্জ্বল রূপকে। হেসে ফেলল। স্যার, আগে এটা তো জিজ্ঞেস করতেন বিয়ে করেছি কিনা। আমজাদ সাহেব গম্ভীর হলেন। বয়স কত তোর? স্যার, আপনার কত বলে মনে হয়? আমজাদ সাহেব আপাদমস্তক দেখে বললেন, আন্দাজ করে কথা বলার অভ্যাস নেই আমার, তবে দেখতে বেশ ফিটফাট হয়েছে। আগে তো মোটু ছিলে, শরীরে মেদ নেই, হয়ে গেছে, শুধু বড় বড় চোখ দুটো আছে। মুস্তাকিন কপালে আঙ্গুল ঘষতে ঘষতে ধীরে ধীরে হেসে ফেলল। লজ্জা পাচ্ছি স্যার। আমজাদ সাহেব বললেন। কন্যা রাশি তোর? মুস্তাকিন এবার শব্দ করে হেসে উঠল। নিঃশব্দে হাসলেন আমজাদ সাহেবও। মুস্তাকিনের মুগ্ধের মতো চেয়ে রইল গৌরাঙ্গ মানুষটির সুলভ হাসির দিকে। তরতরে তেজি হাসি স্যারের। মুস্তাকিনের সবচেয়ে প্রিয় শিক্ষক সর্বকালের সব শিক্ষকের মাঝে। হালকা মেহেদি রঙে রাঙানো দাড়িতে সাদা লুঙ্গির সাথে ফতুয়া পড়া লম্বা আত্মবিশ্বাসী পুরুষটি মুস্তাকিনকে বরাবর মুগ্ধ করে। মুস্তাকিন হাসি সামলালো। কেন স্যার? ছেলেদের লজ্জা পাওয়ার অধিকার নেই? অন্তু ট্রে ভর্তি নাস্তা আনলো। মুস্তাকিন বলে উঠল। স্যার, এটা ঠিক হলো না। আমজাদ সাহেব গম্ভীর হলেন। এখন তুই আমায় ঠিক ভুল শেখা। স্যার, তা বলিনি আমি। আপাতত এ ব্যাপারে আর কিছু বলতে হবে না। তুলে নে এক এক করে। আম্মা, পানি দিলি না? অন্তু পানি আনতে গেল। আমজাদ সাহেব বললেন, একসাথে দুপুরের খাবার খাওয়ার সময়টুকু হবে? ভারী শোনালো কথাটা। মুস্তাকিন ভ্রু চুলকে হাসলো। এইভাবে বললে সময়ের সাহস নেই না হওয়ার। কেকের একটা পিস উঠিয়ে নিয়ে হাতে রেখে বলল, অন্তিকের কি খবর? আমি ভেবেছিলাম না তুমি প্রশাসনে ঢুকবে। মুস্তাকিন বুঝলো স্যার কথা এড়াতে চাইছেন। সেও আর গেল না ওদিকে। আমি নিজেও ভেবেছিলাম না, অথচ ছোট চাচার দৌলতে হয়ে গেল। আর অমত করিনি। বিয়ে শাদী করবি না? স্যার একবার তুমি বলছে একবার তুই। বেশ উপভোগ্য লাগলো বিষয়টা। কেকের টুকরো চিবিয়ে জবাব দিল, ভাবিনি এখনো। ভাবার সময় আসছে না যাচ্ছে? সময় কোথায় আচ্ছা, সময় কোথায় সংসারকে সময় দেবার মতো? সারাদিন দৌড়ের উপর আছি। আম্মা তো জিনের মতো উপর ঘাড়ে ভর করে আছে। 3 বেলা ফোন করে কান চিবোচ্ছে। দুপুরের খাবার বেড়ে দিতে মার্জিয়া এলো না। অগত্যা অন্তুকে তদারকি করতে হলো। আব্বুই তুলে তুলে খাওয়াচ্ছিল, সে হাতে হাতে সাহায্য করলো। মাঝে মধ্যে আব্বুর পুরনো ছাত্ররা এসে আব্বুর কাছে, একদম সচরাচর দেখা যায় না। ছাত্ররা সচরাচর শিক্ষকদের ভুলে বসে, অথচ আমজাদ সাহেব শিক্ষকের চেয়েও বড় কিছু তার ছাত্রদের কাছে। অন্তু গরুর মাংস তুলে দিল তার প্লেটে। সঙ্গে সঙ্গে মুস্তাকিন মুখ তুলল। গরুর মাংসের সমস্যা আছে আমার, খাই না। আমজাদ সাহেব বললেন, শুনে দিবি তো? আচ্ছা, আর একটা পরিষ্কার প্লেটে নতুন করে ভাত তুলে দে। মুস্তাকিন বাধা দিল। ব্যাপার না, তার প্রয়োজন হবে না। আপনি শুধু মাংস তুলে নিন। অন্তু একটু অপ্রস্তুত হলো। মাংস কি করে তুলবে? চামচ দিয়ে তুলতে গেল। মুস্তাকিন হাসলো। হাত দিয়ে তুলুন না। পাত থেকে চামচ দিয়ে মাংস তোলা যায়? প্লেট থেকে হাত দিয়ে মাংস তুলে নেওয়ার পর অন্তুর শরীরে অস্বস্তি জেঁকে বসলো। খাওয়া শেষ করে হাত মোছার জন্য গামছা চাইলো মুস্তাকিন। অন্তুর মনে হলো আগে যে দুদিন মুস্তাকিনকে দেখেছে খুব পেশাগত শক্ত লেগেছিল, আজ একদম তা লাগছে না। সহজ মিশুক ব্যক্তিসুলভ লাগছে। তোয়ালেতে হাত মুছে সেটা আবার অন্তুকে ফেরত দেবার সময় অন্তুর দিকে তাকিয়েছিল মুস্তাকিন। বেশ বেলেহাজ দৃষ্টি। অন্তুর মুখ দেখতে পাওয়া যাচ্ছে না। এই বিষয়টা যেন মুস্তাকিনের কৌতূহল ও অনুরাগ বাড়িয়ে তুলল অন্তুর দিকে মনোযোগী হতে।
অন্তুর চেয়ে বেশ খানিকটা লম্বা মুস্তাকিন। প্রশাসনের লোকদের একটা নির্দিষ্ট লম্বা উচ্চতা থাকে। একটা ঢোক গিলল মুস্তাকিন। ওড়নায় আড়াল করা মুখের উপর দেখতে পাওয়া চোখ দুটোকে গিলে নিল বোধহয়। বেশ অস্বস্তিতে পড়ল অন্তু। আমজাদ সাহেব হাত ধুতে রান্নাঘরে উঠে গেছেন ভিমবার লাগিয়ে হাত ধোয়ার উদ্দেশ্যে। মুস্তাকিন অন্তুকে জিজ্ঞাসা করল, কোন ইয়ারে পড়ছেন? সেকেন্ড ইয়ার ফাইনাল দেব। কোন অনুষদে? LLB। বাপরে, হবু উকিল ম্যাডাম। অন্তুর কি হলো জানা নেই, কেমন আড়ষ্টতা ভর করলো। মাথাটা নত করে মৃদু হেসেও ফেলল। এই প্রথম বোধহয় সে আর 5টা মেয়ের মতো কারো সামনে বেশ অপ্রস্তুত আর সংকুচিত হয়ে পড়েছে। মুস্তাকিন নিচু আওয়াজে পড়ল, এজন্য সমাজের কুকীর্তি নিয়ে বেশ ক্ষোভ আছে আপনার মাঝে। অন্তু কথা ঘোরালো। আমি আপনার অনেক ছোট বোধ হয়, আপনি বলছেন শুনতে ভালো লাগছে না। ঘাড় চুলকালো মুস্তাকিন। খুব বড়ও না, মানে অতটা অন্তত বড় না যা চোখে লাগবে। আমি যখন 8-এ পড়তাম আপনি 3 অথবা 4-এ ছিলেন বোধহয়। মনে নেই। আমি মেয়েদের তুমি বলতে পারি না, নিজের কাছে খুব লেম লাগে ব্যাপারটা। এরা মায়ের জাত, এদের সামনে খুব কুকড়ে যায় আমার তেজ আর শক্তি। বলা চলে মেয়ে জাতিকে ভয় পাই আমি। মানে ধরুন কি থেকে কি হয়ে যাবে, কোথাও অসম্মান বা তাদের মনোকষ্টের কারণ হবে আমার কোনো কথা বা আচরণ। অভ্যাসগত কারণে হলেও আপনি থেকে তুমিতে আসা খাটুনির কাজ হবে। মুস্তাকিনের বলার ধরনটা অবলীল ও সরল ছিল। অন্তুর ভালোই লাগলো শুনতে, হাসি পেল অল্প। আব্বুর ছাত্রের মুখে আব্বুর আদর্শের কথা শোনাটা চমৎকার একটা অনুভূতি বলে মনে হলো অন্তুর। এই আদর্শই তো সে ছোটবেলা থেকে দেখেছে আব্বুর মাঝে। পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে আমজাদ সাহেবের পেছনে গেল মুস্তাকিন। আমজাদ সাহেব আবারও বসলেন নিজের জমিজমার সমস্যার কথা তুলে। সব খুলে বলেছেন, আবারও একবার মনে করালেন। চলে যাবার সময় দরজা অবধি গেলেন আমজাদ সাহেব। আচ্ছা, আবার আসবি কিন্তু। অবসর সময়টা কাটতে চায় না আজকাল। মুস্তাকিন বাড়ির ভেতরে চোখ ঘোরালো। কিছু খুঁজে চলল তার চোখ দুটো। অকারণেই বোধহয় এই অযাচিত অপ্রাসঙ্গিক চোখের চাহিদা। ব্যতিক্রমে মস্তিষ্ক মনোযোগী হয়। সেদিন অন্তু কার্যালয় থেকে আসার পর বেশ কয়েকবার খেয়ালে এসেছিল অবশ্যই আলাদা ধাঁচের অপরিচিতার কথা। দেখা পেল টেবিলের উপর ছিটিয়ে থাকা থালা বাসন গোছাচ্ছে। স্যারকে বিদায় বলে সামান্য গলা উঁচিয়ে অন্তুকে বলে, আসি উকিল ম্যাডাম, মন দিয়ে পড়ুন। আউটসাইডের চিন্তা না করলে বোধহয় আপনার জন্য ভালো। সমাজ দেখার জন্য আমরা আছি। আপনার পুরো ফোকাস এখন বইয়ের পাতায় হতে হবে। আমজাদ সাহেব মৃদু হাসলেন। দোয়া করিস বাপ, একই জেলে আসিস, তোদের জুনিয়র দেখে শুনে রাখিস রাস্তাঘাটে। যেসব কিছু ঘটছে ভার্সিটিতে, চিন্তা হয় ওকে নিয়ে। খুব বেপরোয়া হয়েছে। বেপরোয়া সাধারণত আজব বয়ে আনে। মুস্তাকিন আবার একবার তাকালো অন্তুর দিকে। আপনার মতোই হয়েছে স্যার। আসি। ফ্ল্যাটে যাবেন সময় করে, 1 কাপ চা খেয়ে আসবেন ছাত্রর হাতের। অন্তু এবার তাকিয়ে দেখলো বাইরের দিকটা। শালটা কাঁধের উপর তুলে রোদ চশমাটা পরে নিল মুস্তাকিন। অন্তুর চোখের সামনে জয় এসে দাঁড়ালো। ঘৃণায় মুখে বিরক্তির রেখা ভাঁজ আকারে পড়ল। এই শাল, রোদ চশমা, পাঞ্জাবি সব বেশি জয়কে দেখেছে অন্তু, অথচ এমন সুপুরুষ লাগেনি। পুরুষত্ব একটু হলেও আছে মুস্তাকিনের মাঝে, অন্তত নারীকে সম্মান করার মনুষ্যত্বটুকু আছে। হুট করে দুজনের তুলনা করে ফেললো কেন অন্তু জানে না। কিন্তু আজকাল জয়ের নোংরামিগুলো মাথায় এঁটে থাকা অবস্থায় ব্যতিক্রম এক পুরুষ চরিত্রের উপস্থাপন একটু ভাবতে বাধ্য করল ওকে। অন্তুর একা খেতে বসে খাবারে অনীহা এসে যাচ্ছিল। ভাবির ঘরে গিয়ে দেখলো ভাবি উপর হয়ে শুয়ে আছে। ডাকলো, ভাবি আসুন খেয়ে নি, দুপুর পেরিয়ে যাচ্ছে। আমি খাবো না, মাথা ধরেছে খুব, ডেকো না আমায়। শরীর খারাপ নাকি আপনার? জ্বর টর আসবে হয়তো, চা বানিয়ে দেবো, খাবেন? মার্জিয়া জবাব দিল না। অন্তুর আর খেলো না। চা খাওয়া যায়। আপন মনে একটা পরিচিত কল্পিত দৃশ্য ভেসে উঠল চোখের সামনে। তার পরনে সাদা শাড়ি, তার উপর অ্যাডভোকেটের বিশেষ কালো পোশাকটা। সে কয়েকটা ফাইল হাতে নিয়ে রিক্সা থেকে নেমে সুপ্রিম কোর্টের ফটক পেরিয়ে এগিয়ে যাচ্ছে ভেতরে। ভাবনা ভঙ্গ হলো, পানি ফুটে গেছে। চাপাতি ঢেলে দিয়ে আরেক ভাবনায় মন গেল। চোখের সামনে চিরাচরিত কল্পিত একটা দৃশ্য এসে দাঁড় হওয়া, আর বাস্তবে তার সুপ্রিম কোর্টের উকিল হিসেবে ভেতরে হেঁটে এগিয়ে চলার মাঝে দূরত্ব কতটুকু, আর সেই দূরত্বের রাস্তাটা সহজ কতটা, ঝঞ্ঝাট আর ঝড়ো হাওয়ার বেগ কেমন, কম না বেশি। রাস্তায় বিছিয়ে আছে রক্তগোলাপের কাঁটা নাকি রক্তরঙা কৃষ্ণচূড়ারা। তবে রাস্তার রংটা লালচে, এটা কল্পনায় এলো অন্তুর। আর মিন, অন্তু পেছনে ফিরে তাকালো। জয় হাসলো তার নিজস্ব ভঙ্গিতে। তোমায় একটা চুমু খেতে ইচ্ছে করছে খুব। অন্তু চোখ বুজে গাঢ় শ্বাস ফেললো। স্যার, রাখছো কেন?
মামা একটা বিয়ে করে দে না, তার কোনো মেয়েই পছন্দ হয় না, কিন্তু আমার তো বয়স হয়ে গেছে। আচ্ছা যাও, এখন চুমু টুমু বাদ, বিয়ের পর না হয় মন ভরে খাবো, ঠিক আছে? অন্তু ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। জয়ের ভয়ে পেছনের ছেলেরা জোরে হাসতে না পেরে সবগুলো মুখে রুমাল চেপে ধরেছে। জয় ঘাড় ঘুরিয়ে তাকালো। হাসতেছিস কেন? আমার প্রেমিকের আমি চুমু খাইবো অথবা এখানেই উপভোগ কর শালা, উপভোগ কর। হাসবি না, নো হাসাহাসি। অন্তু চলে গেল। জয় হাতের তালু উঁচিয়ে ধরল। আরে কথা তো শুনে যাও। জোর শব্দ করে গা কাঁপিয়ে হেসে লুটিয়ে পড়ল জয়। প্রাণ খোলা হাসি হাসছে সে, পা বাঁকিয়ে কুজো হয়ে দুই হাঁটুতে হাত রাখলো। হাসি থামছে না ওর। ছেলেরা দেখলো জয়ের মন খোলা অট্টহাসি, ওরাও হেসে ফেলল। কোনো মানুষই একক রূপী হয় না, সবারই ক্ষেত্র বিশেষ একাধিক রূপ থাকে। জয়েরও আছে একের অধিক ভিন্ন ভিন্ন রূপ। অন্তুকে জ্বালাতে পেরে যে সে পরিতৃপ্ত, অন্তুর বিরক্তি তাকে আনন্দ দিচ্ছে, এই হাসি তারই বহিঃপ্রকাশ। অন্তুর কানে অবধি পৌঁছালো সেই হাসির আওয়াজ। জয় ঠোঁটে সিগারেট চেপে লাইটার চাইল কবিরের কাছে। ভাই আপনি কি মেয়েটা সত্যি? গম্ভীর মুখে চোখ নামিয়ে তাকালো জয়। নিজের কাজে কাজ রাখ যা। আলিম ঠোঙা ভরে গাছের পেয়ারা এনেছে জয়ের জন্যে। জয়ের পছন্দ পেয়ারা। পথে হাঁটতে হাঁটতে পেয়ারা বন্টন করলো সবাইকে। পথে যেসব জুনিয়রদের সাথে দেখা হলো ওরা সালাম দিয়ে হাত মেলাতে এলো, সকলকে দিল একটা একটা করে। এক মেয়ের ওড়না গলার সাথে ফাঁসির দড়ির মতো পেঁচানো। জয় একবার আপাদমস্তক দেখে বলল, গলার দড়িটা হয় খুলে ফেলো অথবা গায়ে রাখো। ফার্স্ট চার্জ লেগে মরে গেলে সেই দোষটাও আমার হব। লোকের ভেতরে আমাকে দোষারোপ করে জীবনে ছড়াই গেছে। আদারওয়াইজ আমার আবার মুখ ভালো না, সাথে চোখও তো আরো খারাপ। আজুবাজু কিছু বললেই নেতাগিরির নাম আবার বদনাম হবে। ধরো পেয়ারা খাও। শহীদ মিনার চত্বরে সিঁড়িতে বসলো। আশেপাশে মেয়ে ছেলেরা বসে হাসাহাসি করছিল, একে অপরের গায়ে ঢলে পড়া হাসি। জয় ঠোঁট থেকে সিগারেট নামিয়ে চোখ উঠিয়ে তাকালো একবার সেদিকে। থমথমে হয়ে উঠল আশেপাশ। মাথা নিচু করে সালাম দিয়ে উঠে চলে গেল। সবগুলো সেখান থেকে শেষ অবধি জয়ের ভাগে পেয়ারা জুটল না। রোজ হয় তার সাথে এমন, বিলাতে বিলাতে নিজের পাত খালি। সবাই একজোটে নিজেদের পেয়ারা এগিয়ে দিল জয়ের দিকে। জয় স্বাভাবিক ভঙ্গিতে ঘাড় নাড়ল। খা তোরা, খাবো না আমি? সবাই ভাই কাতস্বরে একযোগে ডেকে উঠল সবাই। জয় বিরক্ত হলো। এক একটা তো দেখছি সুপার ড্রামা কুইনের মেল ভার্সন। পেয়ারার বদলে অমন করে কলজে কেটে দাও দেখি সম্বন্ধী চ্যাংড়ারা। 4 আনা পিস পেয়ারা খা তোরা, আমার লাগবে না। পারলে একটা মিষ্টি স্বাদের বেশি করে জর্দা মেরে পান কিনে দে। চিবই। কবির একটা দারুণ কাজ করলো। নিজের হাতের পেয়ারাটা জয়ের হাতে ধরিয়ে দিয়ে দৌড়ে ডান দিকে গেল। যে মেয়েটাকে জয় পেয়ারা দিয়েছিল সে তখনও দাঁড়িয়েছিল। তার কাছে গিয়ে বলল, পেয়ারা দাও। মেয়েটা অবাক হলো, বুঝলো না, বলল হুম। কবির পেয়ারাটা কেড়ে নিল, দৌড়ে এলো দলের কাছে। কিছুক্ষণ কেউ মুখ বন্ধ করলো না, কথা বলল না। খানিক সময় যেতেই সবগুলো হুহা করে হেসে উঠল। রাহাত কাত থাপড়ায় কবিরের। মামা কি কামটা করলি? কেড়ে নিয়ে চলে এলি? ভাই তোরে আমি এই বছরের সেরা পেয়ারা ফেরত অ্যাওয়ার্ড দেব। সাথে থাকবে 2 বালতি পেয়ারা ভাজি এবং পেয়ারার হালুয়া। কবির গম্ভীর মুখে বলল, ভাই একটা ডাউট, আপনি আসলে যদি মেয়েটাকে ভালো না বাসেন তাইলে? জয় চোখ তুলল। আমি যা বলি করি, তা যে কোনো মেয়ে ভয় পেয়ে হোক আর ভালো লেগে সাই দিত, মিঠে কথা বলতো আর চোখে তাকাতো, দেখতো আমায়, লজ্জা পেত যে লজ্জায় লজ্জা না থাকলে আসে নির্লজ্জতা। 2-1 দিন গেলে গায়ে গা ঘেঁচতো, এরপর আমার মনোযোগ পাওয়ার চেষ্টা করতো। এইসব যে কোনো মেয়েই করতো, ভয়ে হোক বা ইচ্ছা করে। ওদেরকে জ্বালানোর কিছুই নেই, সুতো না টেনে গায়ে আছড়ে পড়ে খানিক সব। ওদের জ্বালালে বিরক্ত হতো ওরা, বা সেটা কিনে জ্বালানো হতো না, নিজের ব্যক্তিত্ব আর পদের মান বিসর্জন দেওয়া হতো। ঠিক কথা ভাই। ভার্সিটি ক্যাম্পাস ফাঁকা প্রায়। জয় সিগারেটে টান দিল আরেকটা। আর মিন সেরকম না ভাই। আমার আচরণ, কাছে যাওয়া, কথা বলা, সবতে ওর গা চিটচিট করে ওঠে। ঠিক যেমন ধর ফুটন্ত বালুতে মুড়ির চাউল যেমন। আর এখানেই মজাটা, তুই জানিস না আমি ওর সামনে গেলে ও ঠিক কতটা স্বস্তি আর ঘৃণা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকে। ধরে নে একটা আজব আমি ওর কাছে। আসলে ওকে বিরক্ত করাটাই ইন্টারেস্ট এখানেই। কিন্তু ভাই। জয় হাসলো। রাহাত, ছাড় দেওয়া আর ছেড়ে দেওয়াকে গুলিয়ে ফেলিস না বাপ। ছাড় দিয়ে রেখেছি, ছাড় দিয়েছি, সুতো তো আমার হাতে। সুতো জড়াতে শুরু করলে হুড়মুড়িয়ে এসে আমার খপ্পরে পড়বে। ও আমাকে চ্যালেঞ্জ করেছে জানিস। আর কাউকে কিছু বলতে দিল না, কবিরের দিকে তাকালো। এই অমলেট, গিটার দে আমায়।
গা দুলিয়ে হেসে ফেলল নিজেই। ছেলেদের অবস্থাও বেকায়দায়। জয় গিটার নামিয়ে রেখে সিঁড়ির দিকে ঝুঁকে বসলো, গা কাঁপিয়ে হাসছে, হাসির দমকে শরীর দুলছে তার। ছেলেরা ভীষণ ভক্ত জয়ের, নেতা নেতা ভাব, সভ্যতার বড় অভাব। সামনে দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছিল, জয় ডাকলো। এই শোন, এদিকে আয়। ছেলেটা এসে দাঁড়ালো। জয় আগাগোড়া চোখ উপর নিচ করে দেখলো, একবার প্রশ্ন করলো। নাচতে পারিস? ছেলেটা বোকার মতো চেয়ে আছে। জয় বিরক্ত হলো। নাচতে পারিস নাকি? ছেলেটা না বুঝাই বোধহয় ঘাড় নাড়ল। জয় জিজ্ঞাসা করলো, কি কি নাচ পারিস? কথা শেষ করে কবিরের দিকে কাঁধ ঝুঁকিয়ে চিবোতে চিবোতে বলল। আজকাল খুব সুরসুরি টের পাচ্ছি ভিতরে, আগুন বেড়ে গেছে। কবির উদ্ভট হাসলো। ভাই কি কর না কন, দিনের বেলা কেমনি কে, রাতে একটা ব্যবস্থা হবে না হয়। ভ্রু জড়ালো জয়। দিনের বেলা সুরসুরি ওঠা যাবে না নাকি? এখন বুঝতেছি মানুষ বিয়ে কেন করে, দিন হোক বা রাত, যখন তখন ফুল টাইম। ভাই আপনার জীবনে বিয়ে শাদী করবেন মানে আপনার হাবভাব দেখে কিন্তু কোনোদিন মনে হয় না যে আপনি বিয়ে করবেন। কথা খারাপ বলিস নাই তুই। আমিও ভাবছি কয়েকদিন ধরে তোকে একটা বিয়ে দেব, এরপর বউটাকে দুইজন ভাগ করে নেব। ভাগাভাগি এক মহৎ মানসিকতার পরিচয়। সবে মিলে করি কাজ, নাই যেতে নাই লাস। সপ্তাহে 3 দিন তোর, 3 দিন আমার, বাকি শুক্রবারটা আমার বোনাস। রাহাত হেসে গড়াগড়ি খায়। ভাই বউ ওর, কিন্তু বোনাস আপনি কেন পাবেন? বিয়ে কে দেবে শালা? যেই ফকরের চিনি খাও সেই ফকরিকে চেনো না? তোর মনে হয় কবিরের জীবনে বিয়ে হবে আমি না সুপারিশ করলে? ভাই কিন্তু আপনি বিয়ে করবেন না কেন? জয় পেয়ারাতে কামড় দিল। পুরুষ 2 প্রকারের, এক বিবাহিত, 2 জীবিত। তবে বেশি দিন বেঁচে থাকা ঠিক না, বেঁচে থাকার কোনো টেস্ট নেই। থু। ভাই তার মানে পুরুষ বিয়ে করলে বেঁচে থাকে না? জয় মাথা নাড়ল। চান্সে নেই। নজর ঘুরিয়ে সামনে দাঁড়ানো ছেলেটাকে বলল। একটা জম্পেস বেলি ডান্স দে তো, নাচ। কবির ফিস ফিস করলো। ভাই ও তো বেটা মানুষ, ওর বেলি ডান্সে আপনার আগুন কেমনি নিব? ঠোঁট থেকে সিগারেট নামিয়ে জয় ছেলেটার দিকে অতিষ্ঠ নজরে তাকিয়ে আঙ্গুলে তুড়ি বাজিয়ে তীব্র বিরক্ত নিয়ে সামনের রাস্তার দিকে আঙ্গুল ইশারা করলো। এ ভাগ এখান থেকে সর, যা সামনে থেকে সর। শোন, আবার যাইয়া উপরে হামলে কমপ্লেন করবি না। এটা রেওয়াজ না রে পাগলা, আমার ভালোবাসা। আমি আছি কিছুদিন, আর বদনাম ভালো লাগে না, বয়স হয়ে যাচ্ছে তো। প্রফেসর এদিকে এগিয়ে আসছেন। জয় উঠে দাঁড়িয়ে আরেকটা লম্বা টান দিল সিগারেটে। স্যার যখন একদম সামনে এসে দাঁড়ালো, তার মুখের সামনে একবার ধোয়া ছেড়ে তারপর তা মাটিতে ফেলে জুতো দিয়ে চেপে দাঁড়িয়ে সালাম দিল। সালাম স্যার, কি অবস্থা? তোমার কি অবস্থা? হাত দুটো মাথার উপর তুলে অলস ভঙ্গিতে বলল জয়। বিন্দাস চলছে। নাক কুচকালেন প্রফেসর। কি করছো আজকাল? যা করেছি আপনি স্যার মানুষ বলা ঠিক হবে না, আপনাদের একটা ইজ্জত আছে না? এত রং তামাশা আর ভালো থাকা থাকি আসে কোথা থেকে? মাথার উপর থেকে হাত নামালো জয়। ভালো থাকা একটা পেশা স্যার। পেশা? প্রফেসর স্যার কপাল কুচকালেন। মাথা নাড়ল জয়। হ্যাঁ স্যার, পেশা। তাই নাকি? স্যার রেগে যাচ্ছেন। জয় তাতে লম্বা হাসলো। হ্যাঁ স্যার, এই পেশা দরকার। যা ইচ্ছা তা করার ক্ষমতা আর মন মানসিকতা। যখন যা ভালো লাগবে, যাতে আনন্দ এবং মজা পাওয়া যাবে, তা করার সাহস এবং পাটুকি থাকলে অলওয়েজ ভালো থাকা যায়। সেটা খারাপ অথবা ভালো, এই চিন্তা করলে আপনি এই পেশায় যোগ্য না। তাহলে আপনাকে ওই মাল গেলে ডিপ্রেশন কাটাতে হবে। তোমার কাছে এই পেশা আছে বলে তুমি মাল গেল না, সিগারেট টানো না। ওইটা তো স্টাইল স্যার। জুয়ান ছেলে পেলে আমরা, রাত হলে 2-1 প্যাক মাল পেটে না পড়লে চলে। এবার চূড়ান্ত রাগলেন স্যার। বজ্জাত ছেলে, তোমার সাথে কথা বলাই তো উচিত হয়নি আমার। এদিক ওদিক তাকাচ্ছে আর কথা বলছে জয়। এটা তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। কোনো সময় চোখের চাহনি এবং ঘাড় স্থির থাকে না, পাখির মতো তাকিতুকি চলতে থাকে। প্রফেসর জিজ্ঞাসা করলেন। কবে এসেছো ঢাকা থেকে? আমার ঢাকা ফেরার সময় হয়ে গেল। আপনি আসার কথা বলেছেন। পরীক্ষা কবে? পরশুদিন যাব। পাখিদের মতো চোখের চাহনি এবং ঘাড়টা সর্বক্ষণ ছটফটে চঞ্চল বেপরোয়া জয়ের। প্রফেসর বললেন। ভালো হও, বকাটে হচ্ছ দিন দিন। একটা বিয়ে দিয়ে দিবেন, তাহলেই ভালো হয়ে যাই। তোমাকে মেয়ে দেবে কে? এমন বাপ নেই দেশে আমার জানা মতে। দিনকে দিন যা হাবভাব হচ্ছ, দিনকে দিন যা হাবাতে হচ্ছ, 1 নম্বরে ম্যানারলেস তুমি। কচু দেব।
জয় সোজা হয়ে দাঁড়ালো, নাক শিউরালো। দিলেন তো মুডটার আব্বা আম্মা করে। হোয়াট ইজ ম্যানার্স? সেটা খায় না গায়ে মাখে। ম্যানার্স আর আমি একসাথে। এই অসম্ভব বাক্যটারই উচ্চারণ করা দরকার ছিল আপনার এই মুহূর্তে। যান যান, কোথায় যাচ্ছিলেন যান। আপনার উদ্দেশ্যে সম্মান দেখে আমার গিটারটারে ফেলে দিলাম। 18 টাকা একটা সিগারেটের দাম। গম্ভীর মুখে তাকালেন স্যার। শুধরাবে না। এগিয়ে গেলেন প্রফেসর। জয় আনমনেই বলল, শুধরালে কি আপনার মেয়ে বিয়ে দেবেন আমার সাথে? স্যার পেছনে ফিরলেন। জয় স্যান্ডেলের ফিতা লাগাতে লাগাতে মুখ না তুলেই বলল, লাগবে না, ওইটা আপনি জুস করে খাইয়েন, পেট কমবে। আমার অ্যালার্জি আছে, গা চুলকায়। স্যার কপালে হাত ঠুকলেন। কবির জিজ্ঞাসা করল, কি করবেন ভাই এখন? তুলির শ্বশুর বাড়ি যাব, কোয়েলকে আনতে যাব। সীমান্ত শালায় চুলকানি বাড়িছে, ভালো একটা মলম কিনে নিয়ে গিয়ে একটু লাগিয়ে দিয়ে আসি। জনসেবা করাই তো কাম আমার। ভাই মাইরেন না ওরে, সামনে কিন্তু নির্বাচন। হামজা ভাই জানলে আমি শেষ। নতুন একটা বাছাই অনুষ্ঠিত হবে আবার, কিন্তু জয় তাতে অংশগ্রহণ করবে না। হামজা জয়কে বলেছিল, আমার পদটা তুই দে, নমিনেশন পাইয়ে দেবো আমি। জয় জানিয়েছে, শখ নেই, এই পদে ভারী পড়তেছে আমার উপর। এটাই কখন যেন অন্য কারো ঘাড়ের উপর চাপাই দেব নে। মালটাল খেয়েছিস? মাথা ঠিক আছে? পদ কি মুড়ির মোয়া তোর কাছে? ভাই, ভালো হওয়া সহজ কাম, ঠিক ততটাই কঠিন হলো ভালো হওয়ার নাটক করা, যেটা আমাকে ছাত্র নেতা হিসেবে প্রতি মুহূর্তে করতে হচ্ছে। কোনো রকম অসভ্যতা, অশ্লীলতা, উশৃঙ্খলা চলবে না। শালা আমার কথা একখান কেন বাল। হামজা গম্ভীর চোখে তাকালো। হামজা চোখের মনি আলকাত্রার মতোই কালো রঙা, তাতে যেন চোখের দৃষ্টি আরো সুচালো লাগে দেখতে। জয় বোঝানোর মতো করে বলল, স্যার, আমার কথা বোঝার চেষ্টা করে না কেন বাল? আমি আমার স্বাধীনতা হারিয়ে ফেলছি এ দায়িত্ব পালনে। নেতার মেলা আগুন থাকা লাগে, আমার নাই। প্রতিদিন আর্মিন আমার সাথে যা যা করে যাচ্ছে, তুই কেন সহ্য করতে হইছে? আমি চাইলে কষে 4টা থাপড় লাগায় কানে ঝিঝি রাখতে পারতাম না, কারণ আমি ছাত্র দলের লিডার, চ্যাটের বাল আমার। হামজা এ ব্যাপারে কিছু বলল না, সতর্ক করল, বাড়ি থেকে বের হবি না। হলে কি? হামজা শীতল চোখে তাকালো। এই কথার খেলাফি হলে নিজের হাতে হাঁটুর হাড় ভাঙবো আমি তোর। মাঝারের ছেলেরা 3 বেলা নজর রাখছে বাড়ির উপর। তোর ভাবি ওই বাড়ি যাবে বলে জিদ ধরে বসে আছে। বিকেলে সম্মেলন আছে, একটা হাঙ্গামা হবেই হবে। সাবধান করলাম, বাইরে যাস না। জয় ঘড়ি দেখল, 10টা বাজছে বেলা। ছাদে গিয়ে কবুতরের খাবার দিয়ে দুটো কবুতর ধরে আনলো কচি দেখে। তরুকে ডেকে বলল, পাতলা ঝোল রান্না করতে বলবি, মামি আর আমি খাবো। মামি শরীর ভালো? এখন ব্যথা কম। আপনি কোথায় যাবেন? হামজা ভাই কিন্তু বের হতে নিষেধ করেছে। আমি গিয়ে বলে দেবো আপনি বের হচ্ছেন। জয় চোখ বুলালো তরুর উপর। ভাড়ায় চালিত হামজা ভাই ভাড়া দেয় তোরে আমার পেছনে লেগে থাকতে? কানটা 2 চড়ে গরম করে দেব সম্বন্ধী চেংড়ি। হামজা রুমে এলো। রিমি বিছানার উপর বসে আছে, গায়ের ওড়নাটা পরিত্যক্ত হালে বিছানায় পড়ে আছে, খেয়ালহীন উদ্ভ্রান্তের মতো বসে আছে। হামজা গিয়ে বসলো সামনে। সকাল থেকে খাওনি কেন কিছু? আপনার পয়সায় কোনো কিছু খাওয়ার রুচি আসে না। হামজা চরম ধৈর্যশীল পুরুষ, তবুও যেন ধপ করে আগুন লেগে গেল ভিতরে। তা গিলেও ফেললো মুহূর্তে, হাসলো অল্প। তাহলে কার পয়সা খাবে? স্বামীর পয়সাই তো খেতে হবে তোমাকে। আপনি স্বামী? হিসাবে তো তাই আসে। ওই হিসাব ভুলই ছিল। তাই নাকি? তো এখানকার নতুন সঠিক হিসেবটা কি? আপনি জানোয়ার, জঙ্গলি, পশু, অত্যাচারী, ক্ষমতালোভী কুকুর। আমার আব্বুর কাছে যাব যখন বলেছি তখন যাবই। আপনি জানেন আমার জিতকে। আপনাকে চিনতে ভুল ছিল অনেক। হামজা নিজে উঠে গিয়ে খাবার আনলো। তা রিমির সামনে রাখতেই প্লেট ধরে গায়ে জোর দিয়ে ছুঁড়ে ফেললো রিমি। হামজা তাকিয়ে দেখলো একবার প্লেটটা। রাশিদা খালা দৌড়ে এলেন। প্লেট উঠাতে গেলে হামজা বলল, রাশিদা তাকালেন। হামজা দুধারে মাথা নাড়ল। রিমিকে জিজ্ঞাসা করলো, কি করবে ওই বাড়ি গিয়ে? দেখব নিজের চোখে। আপনার মতো জানোয়ারের হাত কোনো বাড়িতে পড়লে সেই বাড়ির হাল কি হয়? চুরমার হয়ে যায়। তা দেখে কি হবে? ফুঁসে উঠল রিমি। আপনার একটু আফসোস নেই এসব নিয়ে?
অভ্যাস নেই আফসোস করার। আমি নিজের কাজে কোনোদিন আফসোস করিনি রিমি, সেটা যতই নিকৃষ্ট কাজ হোক না কেন। আমাদের কাজেই বিতর্কিত, এটা পলিটিক্সের পলিসি। রিমি ডুকরে উঠল। হামজার বুকে কঠিন দুটো ঘুষি মারল। চোখের সামনে থেকে যান, আপনাকে সহ্য হচ্ছে না আমার। যা করছি দলের প্রয়োজনে। তোমার চাচা আমাকে মারতে চাইলে ভালোভাবে মিটিয়ে নিতাম, কিন্তু সে আমার দুর্বলতা খুঁজে বের করে সেখানে আঘাত করেছে বারবার। এটা ভয়ঙ্কর রিমি, যে তোমাকে নয় বরং তোমার দুর্বলতাকে টার্গেট করে। সে তোমার জন্য জাহান্নামের মতো ভয়ানক। আমার ক্ষতি করার চেষ্টা করছে গোপনে, অথচ প্রকাশ্যে আর খারাপভাবে চারিদিকে হাত বাড়াচ্ছে। একবার ট্রাক চাপা দিয়ে, পরের বার ছুরির আঘাত করে। মাজারের প্রাপ্য ছিল যা তা পেয়েছেও। এ নিয়ে তুমি বেশি বেশি করছো, পছন্দ হচ্ছে না ব্যাপারটা। ঝরঝর করে কেঁদে উঠল রিমি। আপনি বন্দুক চালাতে জানেন? জানা ছিল না আমার। হাস্যকর। হামজা ঠোঁট বাঁকিয়ে অদ্ভুত ভয়ানকভাবে হাসল। আমি বন্দুক চালাতে পারি না? এটা তোমার ফ্যান্টাসি রিম। তুমি আমাকে এক ভদ্রলোক হিসেবে ভাবতে চাও, বাস্তবে যা আমি নই। আপনাকে নিয়ে আমার ধারণাগুলো কাচের মতো খান খান হয়ে গেছে। আপনার পিস্তল এই 2 বছর বাদে সেদিন দেখলাম কাবার্ডের গোপন সিন্ধুকে তোলা। কোন হামজা? এইসব লুকানো রূপ কেন রেখেছেন নিজের মাঝে? হামজা শক্ত হাতটা রিমির কোমল গালে রাখল। আরও আছে, যেসব ধারণ করতে তোমাকে কঠিন বেগ পেতে হবে। এখন থেকে প্রস্তুত হও, নয়তো সেসব সহ্য করতে পারবে না। রিমি অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, আমার ভাই ছিল না। হামজা ভাইয়া আমাকে কোলে পিঠে চড়িয়ে মানুষ করেছে। আপনি তার পেট ছিদ্র করে রেখে এসেছেন? আপনি মানুষ? হামজা হাসল। মানুষই তো, রাজনীতির মানুষ। রাজনীতিতে মানুষের ক্ষমতার জন্য এত নিচে নামতে পারেন? আব্বু বা চাচুকে তো নামতে হয়নি এমন। আপনি একটা ধোঁকা, একটা যন্ত্রণা, যা আমাকে খুব কষ্ট দিয়েছে। আমি সইতে পারছি না। আপনার মুখ দেখেও বুক ভেঙে আসছে। হামজা হাসল। তুমি বোকা আর সরল রিমি। তোমার বাপ চাচা কি করেছে তা তো আর তোমার সাথে আলোচনা সভা ডেকে করেনি। নিজের বাপ চাচা তোমার কাছে খারাপ হবে না, এটাই স্বাভাবিক। আর রইল কথা মাঝহারের, তো ও তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে বলে তোমার এত মায়া, আর আমি আমার এই হাতে জয়কে মানুষ করেছি। আমার কি? তোমার এই জিত কোথায় গিয়ে থামবে, কোন কোন মোড় পাড়ি দেবে জানা নেই। তবে এসব ঝেড়ে ফেলো মাথা থেকে। ওই বাড়ি থেকে যেদিন তোমায় নিয়ে এসেছি আমার নামে কবুল পড়িয়ে, তুমি আমার হয়েছ। অতএব আমাকে ঘিরে চিন্তাধারা থাকা উচিত তোমার। বাপের বাড়ি পর হয়েছে, আমি তোমার জাত পরিচয় এখন। রিমিকে কান্নারত রেখে বেরিয়ে পড়ল হামজা। সাদা ধবধবে পাঞ্জাবির ওপর ঘিয়ে রঙের মুজিব কোট বেশ মানিয়েছে শ্যামবর্ণের লম্বা শরীরটাতে। গাড়িতে ওঠার আগে কবির দ্রুত গিয়ে গাড়ির দরজা খুলতে গেল। হামজা রোদ চশমা খুলে বলল, এসব ফর্মালিটি দেখাবি না আমার সঙ্গে, পছন্দ না আমার। চারিদিকে পোস্টারে ছেয়ে গেছে পথঘাট, মাইকিং চলছে রাস্তায় রাস্তায়। সেসব পেরিয়ে এগিয়ে চলল হামজার গাড়ি পলাশের ডেরার দিকে। দিনাজপুর শহরের সন্ত্রাস বিস্তারের কর্মসূচি যার হাতে নিয়ন্ত্রিত। রাজন ও তার ভাতিজা পলাশ। হামজার মোটেও ইচ্ছে ছিল না রিমিকে কাঁদিয়ে এসব করার, কিন্তু চাচার শ্বশুর মশাই খুব লাফাচ্ছেন, পাত্তাই দিচ্ছেন না হামজাকে। আজও ক্লাব ঘরে জানালার কাজ ভেঙে গুড়িয়ে দিয়ে গেছে। গোপন সূত্রে খবর পেয়েছে জয়কে কেসে ফাঁসানোর জন্য খুব শক্ত পরিকল্পনায় নেমেছে ঝন্টু সাহেব। সুতরাং পলাশের সাহায্য একান্তই দরকার এই সময়। ভোটের আমেজে এলাকা রমরমে হয়ে উঠেছে। আজ বিকেলের সম্মেলনে কিছু লোক লাগবে হামজার। পলাশ দিতে পারবে সেই লোক। ও বলল, তোর বড় শলটা নিয়ে আয়, এসে আবার দিয়ে দেব, নাকি সমস্যা হবে? তরু কথা না বলে বেরিয়ে এলো। তার জানটা যেখানে হাজির সেখানে শালের কথা বলছে। শালটা জয় আগের বছর কাশ্মীর থেকে কিনে এনে দিয়েছিল। ভার্সিটিতে ঢুকতে ছেলেরা ভিড় করে ফেলল জয়কে ঘিরে। এই জন্যে সাধারণত জয় ভার্সিটিতে ঢুকে মুখে রুমাল বেঁধে ক্যাপ পরে পেছনে ঝোপঝাড়ের রাস্তা দিয়ে সামনে দিয়ে ঢুকলে সালামের জবাব দিতে আর ছেলেদের ভিড়ে বিরক্তি ধরে যায়। অনেকে হ্যান্ডশেক করতে এগিয়ে এলো, ভালো আছে কিনা জিজ্ঞাসা করলো। ছেলেরা পেছনে, সামনে জয় হেঁটে এগিয়ে গেল ক্লাবের পথে। পথে ইন্দু ম্যাডাম শ্যামলী দাসের সঙ্গে দেখা হলো। জয় লম্বা করে একটা সালাম দিল। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাম অল্প হাসলেন। এই কাজটা জয় ইচ্ছে করে
হামজা থাকলে ধমক দিত, সালাম নেই ইয়ার কি ঠিক না, কিন্তু জয়ের কাছে যুক্তি আছে। শান্তি সবার উপরই বর্ষণ করা যায়, তার উপর জয়ের তো কোনো ধর্ম নেই। কার্যালয়ে গিয়ে চেয়ার টেনে বসলো। প্রথমেই এলো একদল সেকেন্ড ইয়ারের পরীক্ষা শেষে ফাইনাল ইয়ারের বিদায় অনুষ্ঠানের আয়োজনের বিষয় নিয়ে। জয় হিসেব দেখে কাগজটা টেবিলে রেখে বলল, এত সব বড়লোকে আয়োজন করার মানে নেই কোনো। জিলাপি অথবা বাতাসা, হরির লুট দিয়ে দে। ভাই এই একটা কথা, কথা না, কথা কাকে বলে বলো তো? মনের ভাব প্রকাশ করতে যে ধ্বনি বা আওয়াজ গলা দিয়ে বের হয়, সেটাই ভাষা বা কথা। সেই হিসেবে আমার কথাটা ছিল না। কপাল চাপড়ালো ওরা সব। বোঝা গেল জয় এ ব্যাপারে আর কথা বলতে আগ্রহী নয়। তার সিদ্ধান্ত চূড়ান্ত। মজার ছলে আন্তরিক কথা আর আন্তরিক স্বরে বানোয়াট ভণ্ডামি করা লোক সে। পেপার ওয়েট নিয়ে খেলতে খেলতে বলল, হোস্টেলে কি হয়েছে? একজন বলল, ভাই, ভার্সিটিতে গতদিন বিকালে আপনাকে নিয়ে বিতর্ক লেগেছিল। আপনি নাকি সেকেন্ড ইয়ারে একটা মেয়েকে হ্যারাস করেছেন। মেয়েটা কমপ্লেন করেছে সাধারণ সম্পাদক মুকুলের কাছে, আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে আপনি ওকে বাজেভাবে ডিস্টার্ব করেন ভার্সিটিতে আসলে। সাথে থেমে গেল ছেলেটা। বাকিটা বলতে ভয়। জয় হেসে ফেলল নিঃশব্দে। চেয়ারে হেলান দিয়ে চোখ বুজলো, ছাদের দিকে মুখ তুলে বিড়বিড় করল, আরমিন, আরমিন, এই আরমিন, কি যে করো তুমি? এই তো খেয়াল থেকে বের হয়ে যাচ্ছ, আবার ঠিক কোনো না কোনো বেয়াদবি করে আগুন জ্বালাচ্ছ ভেতরে। চোখ খুলল। সাথে কি রে, থামলি কেন? শুনছি, বলে যা, থামিস না। ছেলেটার মুখ শুকনো। জয় সোজা হয়ে বসল। বিক্ষোভ চলছে এই নিয়ে, তাই তো? তোমাদের কি মনে হয় এতে আমার পদত্যাগ করতে পারবে তো? এরকম নীরব বিক্ষোভ করেছ, সবগুলো মহিলা মানুষের মতো পিছনে লুকায়। স্যাঁ, শালার হিজড়া বংশধর, এদের দিয়ে আজও সমাজের সাম্যবাদের প্রতিষ্ঠিত হবে? এই যে গেট দিয়ে ঢুকলাম, বিদ্রোহ সংগ্রাম পারে না এরা, অথচ ছাত্ররা রাজনীতি করতে আসছে। লজ্জাজনক। সামনে এসে কোনো বকা পর্যন্ত দিল না কোনো শালা। এই নাকি এরা ছাত্রলীগ, এরা যুব সাবেক শালারা বালের আন্দোলন শিখছে। আমি হামজা ভাইকে মানাতে পারছি না পদত্যাগের জন্য, খুব দুঃখে আছি। অজান্তে হলেও আমার পদত্যাগ করে উপকার করতে পারতো বেটা শালারা, খাস মনে দোয়া দিতাম। সবার মুখে আতঙ্ক ছেয়ে গেল। জয় আমির পদত্যাগ করতে চায়। এই লোক মজার ছলে কঠিন সত্যি কথা বলে। জয় ডাকলো, সে যান, কাল সকালে ওদের কার্যালয়ে আনবি। আন্দোলন শেখাবো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো শেখাবো। যা। সকলে হাহাকার করলো। ভাই, আপনি কি পদত্যাগ করতে চান? মানে? পেপার ওয়েট হাতে তুলে উঠে দাঁড়ালো। জয় রাহাতকে বলল, আগামীকাল একটা সম্মেলন ডাক, সকলে যেন উপস্থিত থাকে। কাল না হলে পরে কিন্তু দেরি হবে। কাল রাতে গাড়ি আমার ঢাকা থেকে ফিরতে দেরি হবে কয়েকদিন। বহুদিন পর জয়কে কার্যালয়ে পাওয়া গেল সেদিন। রাজনৈতিক কর্মীর মতোই সাদা ভদ্র পাঞ্জাবিতে নয়, জয় আমিরকে দেখা যায় তার চিরচেনা ভূষণে। লম্বা শরীরে সাদা ধবধবে থানের লুঙ্গি, একটা শার্ট, তার উপর শাল জড়ানো, পায়ে চামড়ার স্যান্ডেল, তার বেল্ট খোলা। প্রয়োজন মতো ক্ষেত্রবিশেষ বদমাস রসিক জয় আমিরের চেহারায় ফুটে ওঠা গম্ভীর এক নেতৃত্ববোধ। অনেকদিন পর কার্যালয় থেকে এসে দলবল সহ ক্যাম্পাসে নেমে চক্কর দিল চারিদিকে। এলএলবি বিভাগের ছাত্রী অন্তু, সেখানকার হেড হলেন শিক্ষিকা মনোয়ারা রেহমান। জয় অনুমতি চাইল দরজার বাইরে দাঁড়িয়ে। আসবো ম্যাম? এসো। ম্যাম কিছু লিখছেন। জয় সালাম দিয়ে দাঁড়িয়ে থাকলো। কয়েক মুহূর্ত পরে বলল, বসতে বলবেন না ম্যাম? চশমার ফাঁক দিয়ে আর চোখে তাকে ইশারা করলেন। ম্যাম বসলো। জয়, কেন রেখেছেন? নাস্তা এনেছেন ভালো কিছু? আপনার হাতের পাটিসাপটা খাই না কতদিন, ভেবেই খেতে লেগেছে। পানি আছে ম্যাম? আমার আবার ঘুমের ওষুধ পেটে পড়ার পর কাজ শুরু হতে দেরি হয়, এখন খেলে তবে গাড়িতে গিয়ে ঘুমাতে পারবো। মনোয়ারা ধমক দিলেন। শাট আপ, চুপ করে বসো। জয় ঠোঁটে আঙ্গুল ঠেকালো। ওকে কিন্তু চুপ করতে বললেই হতো, বসে তো আমি আছি। মনোয়ারা কটমুটিয়ে তাকালেন। জয় হাতের পেপার ওয়েটটা টেবিলে ঘুরিয়ে খেলছে, ঠোঁটে বাচ্চাদের মতো দুষ্টু হাসি। মনোয়ারা দীর্ঘশ্বাস ফেললেন। কতটা নিচে নেমেছো তুমি, ভাবো না সেটা নিয়ে, তাই না? মনোয়ারা কপালে হাত চাপলেন। ফাজলামি পেয়েছো?
আর একটা বাজে কথা বলে থাপ্পড় মারবো একটা। রেগে যাচ্ছেন কেন? খুশি হব তোমার বাদরামিতে। খুশি হওয়াই তো উচিত, দুঃখিত হওয়ার কিছুই দেখায়নি। মানুষ বড় হবার সাথে সাথে বদলায়, তোমার আরো অবনতি হচ্ছে। যখন অনার্সে ভর্তি হলে ভাবলাম ছোট মানুষ, সহ্যে যাবে। আজ অবধি একটুও সহ্যেছো? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।